এনিওয়েজ চলো আজরা চলে আসছে, নাইস, অনেকদিন সুবহানাল্লাহ। আচ্ছা, সো আমরা চ্যাপ্টার 2 তে আসি, শুরু করতেছি হচ্ছে গিয়ে গ্রাফস অফ মোশন, রাইট? গত ক্লাসে আমরা যখন মোশনের কথা বলছি তখনই আমরা এই কথাটা বলছিলাম যে মোশনের মধ্যেই, মানে মোশনের ডেফিনিশনের মধ্যে উই হ্যাভ টু কোয়ান্টিটিস, রাইট? কি কি? ইয়েস, টাইম অ্যান্ড পজিশন। এবং গত ক্লাসে আমরা এটাও বলছি যে যেহেতু মোশনের মধ্যে উই হ্যাভ টাইম, দেখতে পাচ্ছ লেখা আসতেছে, ওকে, অ্যান্ড উই হ্যাভ পজিশন, অ্যান্ড সিন্স আমরা গ্রাফ ড্র করবো, দ্যাট মিন্স আমরা আসলে y ইকুয়ালস টু এফ অফ এক্স টাইপের কোনো ফাংশনকেই ফলো করবো, রাইট? আর এই ফাংশনের মধ্যে আমরা বলছি পজিশন যে পার্টটা, পজিশন পার্টটা ইজ আ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। যেহেতু আমার অবজারভার নিজে টাইমটাকে ফিক্স করবে বা কতক্ষণ টাইম ধরে, টাইম ডিউরেশন ধরে সে এক্সপেরিমেন্ট করবে, এটা আপন দ্য অবজারভার, উইচ অ্যান্ড দ্য অবজেক্ট ওয়্যার ইট উইল বি অ্যাট আ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম, আফটার আ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম, এটা আসলে আমার মানে অবজারভারের হাতে কোনো কন্ট্রোল নাই, হেন্স দ্যাট ইজ দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ডিপেন্ডেন্ট অন দ্য টাইম ডিউরেশন, তাই না? অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমরা বলি যে টাইমটা হচ্ছে আমাদের জন্য কি, এক্স অর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, রাইট? সো আমরা যতগুলো গ্রাফ নিয়ে আসলে কাজ করব, এই গ্রাফগুলোর অবশ্য একটা নামও বলছিলাম, কি বলছিলাম মনে আছে? পজিশন ভার্সেস টাইম গ্রাফ। যখন আমরা গ্রাফের নাম দিব তখন সবসময় ওয়াই ভার্সেস এক্স এভাবে নাম দিতে হবে, বিকজ প্রত্যেকটা এক্স এর এগেইনস্টে একটা করে ওয়াই আসে। ইটস নট লাইক যে এক্স মানে, সরি আমি উল্টা বলছি, প্রতিটা এক্স এর জন্য, ফর এভরি এক্স there is a y, and for every y, এটা বলবো না, against every y there was a x, এগেইনস্ট এভরি ওয়াই দেয়ার ওয়াজ আ এক্স। তাহলে তুমি ওই যে কজ অ্যান্ড ইফেক্ট এই কথাটা তুমি প্রপারলি বুঝাইতে পারো। এক্স এর জন্য ওয়াই আসে, মানে এক্স হচ্ছে রিজন, কজ, আর ওয়াই হচ্ছে ইফেক্ট। তুমি যদি বলো ওয়াই এর জন্য এক্স আসে, তাহলে কিন্তু ইনভার্স ফাংশন ওয়াই ইকুয়ালস টু এফ ইনভার্স এক্স চলে আসে। বুঝতে পারছো? ইনভার্স ফাংশন নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি না, আমরা প্রপার ফাংশন নিয়ে কথা বলতে যাচ্ছি। সো প্রপার ফাংশনে ফর এভরি এক্স দের ইজ আ ওয়াই, অ্যান্ড ফর, সরি, এগেইনস্ট এভরি ওয়াই there was or there is an x, ঠিক আছে? সো এই জন্য যেহেতু এগেইনস্ট রিলেশনশিপ, দ্যাটস ওয়াই নামটা এভাবে বলা y ভার্সেস x। আগে এটা এটা কনভেনশন, দেন এগেইন এটা রুল না, এটা লজিক না, এটা কনভেনশন, এবং এটাই ওয়াইডলি অ্যাকসেপ্টেড কনভেনশন, দ্যাট ইজ ওয়াই আমরা এভাবে মানে বলবো, ঠিক আছে? সো নামটা কি হচ্ছে? পজিশন ভার্সেস টাইম গ্রাফ। যদি কখনো ভার্সেস না লেখো, না লিখেও লিখতে পারো, বাট দেন ইউ উইল হ্যাভ টু পুট আ ড্যাশ, এভাবে লেখা, হ্যাঁ, ড্যাশ আর হাইফেন, এভাবেও লেখা যায় গ্রাফগুলোকে, একটু পরে আসে, সমস্যা নাই। সো পজিশন ভার্সেস টাইম গ্রাফ, দ্যাট মিনস আমাদের যে এক্স এক্সিসটা আছে, এক্স এক্সিসে কে থাকতেছে? টাইম। আর ওয়াই এক্সিসে পজিশন। এখন পজিশনকে আমরা কি দিয়ে এক্সপ্রেস করতে চাই? বইয়ে কি খেয়াল করছো বা বইয়ে কি দেখছো যে পজিশনকে কি দিয়ে এক্সপ্রেস করে? এস, মানে সরি এস না, এক্স। এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট, বি হচ্ছে ডিস্টেন্স, আর এক্স হচ্ছে পজিশন। কেন এক্স পজিশন? কারণ আমরা জেনারেলি কয় ডিমেনশনাল ফ্রেম অফ রেফারেন্স নিয়ে চিন্তা করি? সো ওয়ান ডিমেনশন যখন হয়, ন্যাচারাল ডিমেনশন কোনটা ধরবো? হরাইজন্টাল না ভার্টিক্যাল? ন্যাচারালি তুমি যখন হাঁটো রাস্তায়, হরাইজন্টাল না ভার্টিক্যাল? হরাইজন্টাল। ভার্টিক্যালি উঠতে হলে তোমার একটা মই লাগবে, সিঁড়ি লাগবে, ইউ আর ডিপেন্ডেন্ট। দেখো, দিস ইজ ওয়াই ওয়াই অ্যাক্সিস ইজ দ্য ডিপেন্ডেন্ট অ্যাক্সিস, মানে অ্যাটলিস্ট আমি এমনি মনে রাখি। কারণ ওয়াই অ্যাক্সিসে উপরে উঠতে হলে কি করতে হবে? সিঁড়ির ডিপেন্ড করে উঠতে হবে, মানে বেইজের একটা বেইজ বা একটা হরাইজনের উপর ডিপেন্ড করে তোমার উপর উঠতে হবে। দ্যাটস ওয়াই ওয়াই ইজ দ্য ডিপেন্ডেন্ট অ্যাক্সিস এন্ড এক্স ইজ দি ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস। এনিওয়েজ, এটা এটা জাস্ট একটা কনভেনশন, আমি আবারও বলছি, লজিক না, এটা কনভেনশন, যে বইতে তোমরা মনে রাখতে পারো বা যে বইতে আমার মনে রাখতে সুবিধা আমি ওভাবে কাজ করতেছি আর কি। সো ওয়াই অ্যাক্সিসে যাচ্ছে পজিশন, বাট পজিশনটা যেহেতু ওয়ান ডিমেনশনাল ফ্রেমে একটা বস্তু মুভ করতেছে, দ্যাট ইজ জেনারেলি কনসিডার্ড যে হরাইজন্টাল এক্সিসে মুভ করতেছে, হরাইজন্টাল লাইনে মুভ করতেছে। এই জন্য, শুধুমাত্র এই জন্য আমরা ওয়াই অ্যাক্সিসকে এক্স বলতেছি, মানে এক্স বলতে এখানে এক্স এক্সিস না, এক্স ভ্যারিয়েবল না, এক্স বলতে এখানে পজিশন বোঝাচ্ছে। আচ্ছা, ইট কনভেনশন, রাইট? সো এখন আমরা যে এক্সপেরিমেন্টটা, যেটার জন্য আসলে গ্রাফটা ড্র করব, সেই গ্রাফটাকে দেখার আগে আমরা ওই ফ্রেম অফ রেফারেন্সটাকে জাজ করি আগে, ঠিক আছে? ফ্রেম অফ রেফারেন্স ছাড়া, আমি আগেও বলেছি, আমার জিনিসপত্র আসলে চেঞ্জ হবে না। আর আরেকটা জিনিস মাথায় রাখবা, গত ক্লাসে যেটা নিয়ে সবার দু একজন একটু কনফিউশন হচ্ছিল যে ওই যে একটা রিক্সাওয়ালাকে আমি একবার
জিজ্ঞেস করতেছে, রিক্সাওয়ালা একবার জিজ্ঞেস করতেছে, আর আমার রিক্সাওয়ালার যাত্রী একবার জিজ্ঞেস করতেছে, তিনবার তিন রকম অ্যান্সার, বাট মনে হয় না একই ঘটনা তিন রকম ইন্টারপ্রিটেশন। একই ঘটনা না। একই ঘটনা ততক্ষণ পর্যন্ত, মানে সেম ইনসিডেন্ট বা সেম ফেনোমেনা ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ পর্যন্ত আমার চারটা জিনিস ফিক্সড। ফার্স্ট হচ্ছে রেফারেন্স ফ্রেম, এটা চেঞ্জ হতে পারবে না। দুই হচ্ছে অবজেক্ট, তিন হচ্ছে অবজারভার, এন্ড চার হচ্ছে অরিজিন বা পয়েন্ট অফ অরিজিন বা পয়েন্ট অফ রেফারেন্স। এই চারটা জিনিস যদি ফিক্স থাকে, দেন উই আর টকিং অ্যাবাউট দ্য সেম ইনসিডেন্ট। এই চারটা ইনসিডেন্ট মানে চারটা ফ্যাক্টরের যে কোনো একটা চেঞ্জ হয়ে গেছে। মনে করো তুমি অরিজিন চেঞ্জ করে ফেলছো, তুমি আর সেম ইনসিডেন্ট নিয়ে কথা বলছো না, ডিফারেন্ট ইনসিডেন্ট। মনে করো তুমি অবজেক্ট চেঞ্জ করে ফেলছো, অবভিয়াসলি ডিফারেন্ট ইনসিডেন্ট। ফ্রেম অফ রেফারেন্স চেঞ্জ করে ফেলছো, অবভিয়াসলি ডিফারেন্ট ইনসিডেন্ট। আবার অবজারভার চেঞ্জ করে ফেলছো, অবভিয়াসলি ডিফারেন্ট ইনসিডেন্ট। এরকম হইতে পারে তুমি আর আমি দুইজন ডিফারেন্ট অবজারভার একই জিনিসকে একই টাইমে অবজার্ভ করছি, ঠিক আছে? তখনও ওইটা ডিফারেন্ট অবজারভেশন, এই জন্য বিকজ একটা তোমার পার্সপেক্টিভ, একটা আমার পার্সপেক্টিভ, এরকম হইতেই পারে দুইটা পার্সপেক্টিভ মিলে গেছে, মানে বুঝছো, মানে এই পার্সপেক্টিভ ইকুয়ালস টু এই পার্সপেক্টিভটা হইতেই পারে, বাট স্টিল ইট ইজ অলওয়েজ সেফ যে চারটা ফ্যাক্টরের যে কোনো একটা চেঞ্জ হয়েছে মানে ডিফারেন্ট ইনসিডেন্ট। চারটা ফ্যাক্টরি চেঞ্জ হয় নাই, কনস্ট্যান্ট আছে, তার মানে সেম ইনসিডেন্ট। ইটস দ্যাট সিম্পল, ঠিক আছে? সো এখন আমরা যদি ধরি যে এইটা হচ্ছে আমাদের সেই একটা ওয়ান ডিমেনশনাল রাস্তা, এই ওয়ান ডিমেনশনাল রাস্তার উপরে আমার একটা অবজেক্ট বসে আছে ধরে নাও, ঠিক আছে? এই অবজেক্টটা যেই জায়গায় বসে আছে সেই জায়গাটাকে আমি তখনই ইনিশিয়াল পজিশন বা এক্স আই বলতে পারবো যদি আমার অবজারভার ওই পয়েন্টে স্টপ ওয়াচ টি ইকুয়ালস টু জিরোটা স্টার্ট করে দেয়, রাইট? আচ্ছা, বিকজ টাইমের উপর পজিশন ডিপেন্ডেন্ট, উই হ্যাভ টু বি, মানে উই হ্যাভ টু কিপ ইট ইন মাইন্ড অলওয়েজ, টাইমের উপর পজিশন ডিপেন্ডেন্ট, ডাজন্ট ম্যাটার ওটা ইনিশিয়াল পজিশন না ফাইনাল পজিশন না কি, রাইট? সো দিস ইজ বাই তুমি যতক্ষণ পর্যন্ত টি ইকুয়ালস টু জিরো শুরু না করতেছো তুমি কোনটাকে ইনিশিয়াল পজিশন বলবা, এটা ফিক্সড না। বাট ওয়ান্স ইউ হ্যাভ স্টার্টেড টি ইকুয়ালস টু জিরো, এন্ডিংটা নাও ভ্যারিয়েবল। ব্যাপারটা চিন্তা করে দেখো, টি ইকুয়ালস টু জিরো শুরু হয়ে যাওয়ার পর ওটাকে আর চেঞ্জ করার সুযোগ আছে? সো ওয়ান্স আই ইনসিডেন্ট হ্যাজ স্টার্টেড, ইনিশিয়াল পজিশন বিকামস ফিক্সড। Initial position only become fixed when you start the observation বা start the time বা start the incident, ঠিক আছে? তার আগ পর্যন্ত ভ্যারিয়েবল, once it starts সেটা কনস্ট্যান্ট হয়ে যায়। তখন আবার ভ্যারিয়েবল কি হয়ে যায়, ফাইনাল পজিশনটা ভ্যারিয়েবল হয়ে যাবে, বিকজ তুমি কখন টাইম এন্ড করবা, 10 সেকেন্ড পরে নাকি 10 ঘন্টা পরে, তার উপর বেস করে আমার ফাইনাল পজিশন শিফট হয়ে যাবে। সো ধরো এই অবজেক্টের সামনে আবার, ওফ আমার এই টিপটা, পেন টিপটা চেঞ্জ করতে হবে। এনিওয়েজ, সো এই অবজেক্টটা ধরো এক্স মানে সামনের দিকেই মুভ করছে আমাদের জন্য, ঠিক আছে? এট আ সার্টেন টাইম পরে দ্য অবজেক্ট ইজ হিয়ার, এবং এই পজিশনটাকে আমি ফাইনাল পজিশন তখনই বলতে পারবো when we are stopping the time stamp. ইটস দ্যাট সিম্পল, তাই না? আচ্ছা, এখন এই যে এক্সপেরিমেন্টেশনটা আমরা করলাম, এটার যে ডেটাটা আমার কাছে আছে বা আমি যে ডেটাটা পাচ্ছি ওটা তুমি রেকর্ড করতে কোথাও না কোথাও, আদারওয়াইজ তুমি অ্যানালাইজ করতে পারবো না। ওই যে সায়েন্টিফিক প্রসেসের ইয়েগুলো মনে আছে, প্রথমে তুমি প্যাটার্ন দেখে একটা হাইপোথিসাইজ করবা, হাইপোথিসাইজ থেকে তুমি ওটাকে মানে তোমার হাইপোথিসিস ঠিক নাকি বেঠিক, ঠিক ওটা এক্সপেরিমেন্ট করার জন্য তুমি একটা এক্সপেরিমেন্টেশন ডিজাইন করবা, এক্সপেরিমেন্টেশন ডিজাইনের পর তুমি এক্সপেরিমেন্ট করবা, ডেটা নিবা, ডেটা নিয়ে অ্যানালাইজ করার পর, ক্যালকুলেশন করার পর তুমি ডিসিশন নিবা, আইদার ওয়ার ইয়োর হাইপোথিসিস ওয়াজ কারেক্ট অর রং। ব্যাপারটা এরকম না? সো এই যে এক্সপেরিমেন্টেশন যে ফেজটা আছে, মিডল ফেজ, এক্সপেরিমেন্টেশন ফেজে সকল ডেটা উই রেকর্ডেড, উই কিপ দ্য রেকর্ডস অফ ইট, তাই না? সো মনে করো এই এক্সপেরিমেন্টেশনের রেকর্ড রাখার জন্য, সো ডাটা সেটা হোয়াট উই উইল হ্যাভ ইজ একটা টাইম স্ট্যাম্প থাকবে আর একটা পজিশন রেকর্ড থাকবে, থাকবে না? এখন টি ইকুয়ালস টু জিরোতে অনেক কিছু হইতে পারে। কিভাবে? তুমি যদি বলো যে এক্স আই যেটা সেটাই হচ্ছে তোমার জন্য অরিজিন, তাহলে টি ইকুয়ালস টু জিরোর জন্য তোমার অবজেক্টটা জিরো পজিশনে আছে, অরিজিন থেকেই শুরু করছে। বাট তুমি চাইলে বলতে পারো না ভাই যে আমার অরিজিন আসলে এখানে না, আমার অরিজিন একটু পিছনে, বলতে পারি? সো অরিজিন যদি পিছনে বলো, দ্যাট মিনস তোমার এই অরিজিন থেকে এই এক্স আই পজিশনের একটা ডিস্টেন্স ক্যালকুলেট করতে হবে। মনে করো ডিস্টেন্সটা আসছে 3, লেটস সাপোজ, তাহলে আমার তখন 0 সেকেন্ডের জন্য পজিশন কত হবে?
থ্রি। আবার যদি কেউ বলে না ভাইয়া আমি আসলে পিছনে আর একটু সামনে আগায় অরিজিন ধরতে চাই, মানে অবজারভার হ্যাজ দিস ইন্ডিপেন্ডেন্স, ও যে কোনো জায়গায় তার অরিজিন ধরতে পারে, রাইট, এই ফ্যাক্টরগুলো সে চুজ করতে পারে, তখন আবার এই পজিশনটা মনে করো কি পিছিয়ে আছে না, সো আমি এটাকে কি মাইনাস ধরে এই পজিশনটা গেলাম -5। আচ্ছা, এই পজিশনটাকে বললাম আমরা -5, বাট এটা যদি এখন কাজ না করে তাহলে সমস্যা। না, কাজ করছে। সো এই পজিশন থেকে বললাম -5, মানে যেহেতু অরিজিন থেকে আমার ইনিশিয়াল পজিশনটা পেছনে, সো এটাকে আমি -5 বললাম, তখন আমার জন্য ইনিশিয়াল পজিশন কি হয়ে যাবে -5। তো 0তম সেকেন্ডে আমার পজিশন কি 3-তে আছে না 0-তে আছে না -5-এ আছে, পুরোপুরি ডিপেন্ড করছে আমি কোথায় অরিজিন ধরছি, এবং অরিজিনটা অবজারভার ধরবে। সো এটা নিয়ে আমার কোনো টেনশন রাখার দরকার নাই, এটা অবজারভার ফিক্স করে দিবে, বা পরীক্ষায় আসলে আমাকে বলে দেওয়া থাকবে যে দিস ইজ ওয়্যার দ্য কালেক্ট মানে মানে দ্য থিং ইজ স্টার্টিং অর সামথিং, ঠিক আছে। তো যদি তাই হয়, আপাতত আমরা আসলে এত কমপ্লিকেশনস চিন্তা না করি, আমরা ধরে নেই যে অবজেক্ট যেখান থেকে জার্নি স্টার্ট করছে ওই জায়গাটাই হচ্ছে অরিজিন। কোথায় আছে? 0 মিটারে। এখন মনে করো আফটার 1 মিটার বা 1 সেকেন্ড আমি দেখলাম আমার অবজেক্টটা মুভ করে 3 মিটারে চলে গেছে। আফটার 2 সেকেন্ডস আমরা দেখলাম অবজেক্টটা 6 মিটার ডিস্টেন্সে চলে গেছে। অ্যান্ড আফটার 3 সেকেন্ডস আমি দেখলাম অবজেক্টটা 9 মিটার ডিস্টেন্সে চলে গেছে, রাইট। তার মানে আমার অবজেক্টটা পজিশন চেঞ্জ করতেছে। সো আমি কি এই ডিসিশনটা নিয়ে ফেলতে পারি না, এটাকে ধরো কেস 1 বললাম, আমরা তো কেস 1 স্টাডি করতেছি, আমি কেস 1 স্টাডি করে জাস্ট এই ডেটা শিটটা দেখেই বলতে পারবো অবজেক্ট ইন মোশন, আমি এই ডিসিশন নিয়ে ফেলতে পারবো না? ওকে, অবজেক্ট ইন মোশন বলে ফেললাম। এখন দেখো এখানে মাত্র আমরা 4টা পর্যন্ত, রাইট। যদি কেউ 10 ঘন্টা ধরে এক্সপেরিমেন্ট চালায় তাহলে কি এই ডেটা শিট আর মানুষ থাকবে? আমি কি বুঝাইতে পারছি যে কত লম্বা একটা ডেটা হয়ে যাবে? সো তখন গ্রাফ হচ্ছে আমার এরকম একটা রিপ্রেজেন্টেশন যেখানে তুমি 100 কেন 1000 পয়েন্টস নিয়েও ডিসিশন নিতে পারো, বিকজ তখন ইটস আ ফিগার, তোমার সামনে ভিজুয়ালাইজড কোনো একটা সিচুয়েশন আছে যেটা থেকে তুমি আসলে ডিসিশন ইজিলি নিতে পারবা। তো কম্পেয়ার টু দিস নাম্বার মানে ডেটা শিট আর কি, বুঝতে পারছি। দিস ইজ ওয়াই আমরা আসলে গ্রাফের দিকে মুভ করি। সো গ্রাফের দিকে যখন মুভ করবো অবশ্যই আমার এখানে কি আসবে? পজিশন ভার্সেস টাইম গ্রাফটা আসবে। সো পরের পেজে যাই। ধরো আমার গ্রাফটার জন্য এক্স এক্সিসে কাকে যেতে হবে? টাইমকে। এটা হচ্ছে টাইম ইন সেকেন্ড ইউনিটস, আর ওয়াই এক্সিসে কে যাচ্ছে? পজিশন, তাই না? এখন তোমরা আমাকে বলো এখানে ফার্স্ট যে পয়েন্ট হবে এটা কোনটা হবে? সো অরিজিন থেকে গ্রাফটা স্টার্ট করতেছে 0 0, রাইট। আমি বলতে পারি এটা হচ্ছে আমাদের জন্য ফার্স্ট পয়েন্ট, তাই না? এখন মোটামুটি তোমরা এটা দেখে হয়তো বুঝতে পারতেছো, যেহেতু তোমরা গ্রাফ আঁকছো এন্ড ইউ আর গুড স্টুডেন্টস, এটা মোটামুটি একটা স্ট্রেট লাইন হবে। প্রত্যেক 1 সেকেন্ড পর পর ইউনিফর্মলি সে 3 মিটার করে ডিস্টেন্স আগাইছে না? সেটা আঁকলে যে একটা স্ট্রেট লাইন হবে এটা নিয়ে তো কোনো কোয়েশ্চেন নাই আছে। সো আমি একবারে স্ট্রেট লাইনটা আঁকা ফেলি। আমার এখানে গ্রাফ আছে, আসলে গ্রাফ এখানে কোথাও না কোথাও আছে, আমার ওটা সেট আপ করতে হবে, মানে আজকে তো বললাম না মানে ইমপ্রম্পটু, তো এভাবেই চলি যে আনএক্সপেক্টেড ছিল, রাইট। সো এই যে আমি এখানে একটা স্ট্রেট লাইন পেয়ে যাচ্ছি, স্ট্রেট লাইনের মধ্যে ফার্স্ট পয়েন্ট হচ্ছে মনে করো এটা, সেকেন্ড পয়েন্ট মনে করো এটা, থার্ড পয়েন্ট মনে করো এটা, ফোর্থ পয়েন্ট মনে করো এটা। সো এটা হচ্ছে 0 0, তারপরটা ছিল কি 1 3, তারপরটা ছিল 2 6, তারপরটা ছিল 3 9। এই হচ্ছে আমার ডেটা শিট 0 0 1 3 2 6 3 9। এটাকে আমরা এই যে গ্রাফে রিপ্রেজেন্ট করে দেখাইলাম। বলা যায় গ্রাফটা এমন হবে। সো এই গ্রাফ থেকে আমি ইনস্ট্যান্ট ডিসিশন নিতে পারি যে এটা একটা অবজেক্ট ইন মোশন। ঠিক আছে? কোন কনফিউশন আছে এটুকু নিয়ে? এবার তাহলে কেস 2 তে যাই। আমি আর নতুন কেসগুলোর জন্য বারবার করে আর ফিগারটা আঁকলাম না, এই ফিগারটা প্রত্যেকটা কেসে একই থাকবে। জাস্ট ইমাজিন করুন একটা নীল লাইন আছে, উপরে এখন লাল বস্তু বসছে, একটু পরে নীল বস্তু বসবে, তারপর হলুদ বস্তু বসবে, কজ কেস ডিফারেন্ট যেহেতু। জাস্ট ইমাজিন করে নাও, ঠিক আছে? তো কেস 2 এর জন্য আমরা যে এক্সপেরিমেন্টটা করতেছি সেই এক্সপেরিমেন্টেশনটা করে আমি তো আবার এরকম একটা ডেটা শিট পাবো, পাবো না? যেখানে আমার এক্স এক্স মানে টাইম থাকবে ইন সেকেন্ডস আর পজিশন থাকবে ইন মিটার। যখন তোমরা ডাটা শিট এরকম ধরো পরীক্ষার খাতায় লিখবা, টি আগে লিখলা নাকি এক্স আগে লিখলা সমস্যা না, কনভেনশন। বাট কনভেনশন হচ্ছে ইন্ডিপেন্ডেন্টটা আগে লিখলে ভালো, ডিপেন্ডেন্টটা পরে লিখলে ভালো। কারণ যখন তোমরা ওই যে অর্ডার পেয়ার লেখো কিভাবে লেখো? এক্স কমা ওয়াই,
সো এই জন্য গ্রাফটা ওভাবে আঁকলে মানে গ্রাফের ডেটা শিটটা ওভাবে লিখলে ভালো, টিচারের জন্য ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। অ্যাটলিস্ট মাথায় রাখবা, টিচারের জন্য তুমি যত ইজি টু আন্ডারস্ট্যান্ড ওয়েতে পরীক্ষার খাতা প্রেজেন্ট করবা, স্যার তোমাকে তত নাম্বার দিবে। মানে স্যার মেন্টালি তোমার প্রতি উইক হয়ে যাবে টু গিভ ইউ নাম্বারস, বিকজ বাকি খাতাগুলো তো যেমন ইচ্ছে তেমন করে দিছে। ঠিক আছে, ট্রাই করো, তারপর তারপর কথা বলতে হবে। আচ্ছা, সো ধরো এখন আমরা 0 সেকেন্ডে যেই অবজেক্টটাকে অবজার্ভ, সেকেন্ড ইনসিডেন্টের জন্য তাকে আমরা একদম ইনিশিয়ালি 3 মিটার ডিস্টেন্সে অবজার্ভ করছি। 1 সেকেন্ড যাওয়ার পরও সে 3 মিটার পজিশনেই আছে, 2 সেকেন্ড যাওয়ার পরও সে 3 মিটার পজিশনে আছে, 3 সেকেন্ড যাওয়ার পরও সে 3 মিটার পজিশনে আছে। হোয়াট উড বি আওয়ার ডিসিশন? পজিশন চেঞ্জ করছে, তাহলে অবজেক্ট অ্যাট রেস্ট, সরি, তাই না? সো আমি যদি এখন একটা গ্রাফ ড্র করতে যাই, গ্রাফের জন্য তুমি খেয়াল করে দেখো, যেহেতু এক্স এর ভ্যালু বা পজিশনের ভ্যালু সবসময় কি ফিক্স না, তার মানে ওয়াই অ্যাক্সিস এর ফিক্স ভ্যালু হলে কি এক্স অ্যাক্সিস এর প্যারালাল লাইন হয় না? আমি যদি একটা গ্রাফ ড্র করি, তুমি কি বুঝতে পারছো গ্রাফটা এক্স এর প্যারালাল লাইন হবে? যেটা তোমার জন্য ফার্স্ট পয়েন্ট হচ্ছে কি 0,3, এটা ধরো সেকেন্ড পয়েন্ট 1,3, থার্ড পয়েন্ট 2,3, এটা তোমার জন্য ফাইনাল পয়েন্ট 3,3। হ্যাঁ বলো। মুভ করে নাই, এই জন্য 0 সেকেন্ডে আমি ওকে যেই পজিশনে দেখছি, 1 সেকেন্ড পরেও কি ওই একই পজিশনে আছে। পজিশনটা কি ওর অরিজিন থেকে ডিস্টেন্স না? অরিজিন থেকে ডিস্টেন্স কি চেঞ্জ হয়েছে? তার মানে কি ও একই জায়গায় বসে আছে না? ইটস লাইক যে সকাল থেকে ইপসিতে 4 নাম্বার বেঞ্চে বসে আছে। আজকে যে 1 2 3 4, ঠিক আছে 4 নাম্বার বেঞ্চ, এবারে ইটস ওকে, আর সমস্যা নাই। সো জিনিসটা দেখছো, মানে ধরো মানে আমার না মানে কি নিয়ে বলতেছিলাম, কি দেখতে বলছে, হ্যাঁ। তো এই যে শুরু থেকে যতক্ষণ পর্যন্ত ধরে ক্লাস হচ্ছে, ইপসিতা 4 নাম্বার বেঞ্চে বসে আছে, দ্যাট মিনস ওর পজিশন চেঞ্জ হয় নাই। বা মৌনি 1 নাম্বার বেঞ্চে বসে আছে, পজিশন চেঞ্জ হয় নাই। যদি এরকম হইতো, ধরো প্রথম ক্লাসে 1 নাম্বার বেঞ্চ, দ্বিতীয় ক্লাসে 2 নাম্বার বেঞ্চ, তৃতীয় ক্লাসে 3 নাম্বার বেঞ্চ, পজিশন কিন্তু চেঞ্জ হয়েছে, হয়তো বা গ্যাপ দিয়ে দিয়ে হয়েছে, বাট স্টিল পজিশন চেঞ্জ হয়েছে। অথবা তোমরা ওই যে স্কুলে যেটা হয় না, ওই যে সিট রোটেট করে দেয়, সো 1 মাস পর পর বা 1 সপ্তাহ পর পর বা প্রতিদিন, মানে এক এক জায়গায় এক ভাবে রোটেট করে, আচ্ছা প্রতিদিন রোটেট করে। সো তার মানে ধরো 1 সপ্তাহের সাইকেলে চিন্তা করলে আর 7টা বেঞ্চ থাকলে, তুমি ওই 1 সপ্তাহ পরে আবার কি একই পজিশনে চলে আসছো, বা 6 নাম্বার দিন পর্যন্ত কি তোমার পজিশন আর ফাইনাল পজিশন দিস গ্যাপ, রাইট? সো তোমার পজিশন চেঞ্জ হয়েছে। বাট যখন তুমি রোটেট করতেছো না, প্রতিদিন এসে একই বেঞ্চে বসতেছো, তখন তোমার ডেজ এর রেসপেক্টেও, মান্থের রেসপেক্টেও, ইয়ারের রেসপেক্টেও পজিশন কি ফিক্সড। তো তখন তোমার গ্রাফ কি এরকম হবে, এক্স এক্সিস এর প্যারালাল। সো আমি এখান থেকে কেস 2 থেকে ডিসিশন নিতে পারি এটা অবজেক্ট অ্যাট রেস্ট। তাহলে আমরা কি এখান থেকে একটা ডিসিশন এরকম নিতে পারি, ইফ দি পজিশন ভার্সেস, তুমি যদি মাঝখানে হাইফেন বা ড্যাশ দাও তাহলে ভার্সেস কথাটা লেখা দরকার নাই, আর যদি না দাও তাহলে ভার্সেস কথা লেখা দরকার আছে। ইফ দ্য পজিশন ভার্সেস টাইম গ্রাফ ইজ, কি সুন্দর ইজ লিখছি, ইজ প্যারালাল টু এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসকে আমরা ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস নামেও রাখতে পারি, টাইম অ্যাক্সিস নামেও রাখতে পারি। ফর দিস পজিশন ভার্সেস টাইম গ্রাফ, এক্স অ্যাক্সিসের আরো 2টা সিনোনিম পরীক্ষার খাতা ইউজ করতে পারে। কি কি বললাম? ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস অর টাইম অ্যাক্সিস। এক্স, ইন্ডিপেন্ডেন্ট, টাইম, ফর পজিশন ভার্সেস টাইম 3টা সিনোনিমাস। আচ্ছা, ইফ দ্য পজিশন ভার্সেস টাইম গ্রাফ ইজ প্যারালাল টু এক্স অ্যাক্সিস, দেন ইট indicates a body at rest. তাহলে কখন বডি অ্যাট রেস্ট হবে না? যদি এক্স অ্যাক্সিসের প্যারালাল না হয়। মানে কোন কোন ক্ষেত্রে হবে ওইটা বলার থেকে কোনটা না হবে সেটা বলাটা ইজিয়ার। ঠিক আছে, সো যেখানে এক্স এর প্যারালাল না সেখানে বডি অ্যাট মোশন, যেখানে এক্স এর প্যারালাল সেখানে বডি অ্যাট রেস্ট। সিম্পল ডিফারেন্সিয়েশন, মাথায় থাকবে ইনশাল্লাহ। কেস 1 থেকে কিন্তু খেয়াল করা এরকম কোনো আমরা কনক্রিট ডিসিশন এখন আনি নাই। দ্যাটস বিকজ আমার কেস 3 এর সাথে কেস 1 কে আমরা একটু কম্পেয়ার করব। কেস 1টা তো বুঝতে পারছি, যেখানে পজিশন চেঞ্জ হয়েছে, কেস 1 এর ডেটা শিটটাও খুব সুন্দর ছিল, রাইট? এবার কেস 2 তে, কেস 3 তে আসি। Yes. So
কেস 3 এর জন্য আমরা যে ডেটা শিটটা দেখো, হোয়াট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইজ এই কেসগুলো কেন আসে, কারণ এক একটা এক এক রকমের ইনসিডেন্ট, প্রত্যেকটা ইনসিডেন্ট থেকে ডিফারেন্ট ডিফারেন্ট যে অবজারভেশন আসে, সেই অবজারভেশন থেকে আমরা আসলে এই ডিসিশনগুলো নেই, রাইট? তো আমি দেখলাম যে আমার যে অবজেক্টটা আছে কেস 3-তে, সেটা 0 সেকেন্ডে লেটস সে 2 মিটার ডিস্টেন্সে ছিল, 1 সেকেন্ড পর সে 10 মিটার ডিস্টেন্সে চলে গেছে, 2 সেকেন্ড পর সে 12 মিটার ডিস্টেন্সে চলে গেছে, 3 সেকেন্ড পর সে 25 মিটার ডিস্টেন্সে চলে গেছে, 4 সেকেন্ড পর, সরি, 4 সেকেন্ড পর সে মনে করো হচ্ছে গিয়ে 8 মিটার ডিস্টেন্সে চলে আসছে। এখন যদি আমি একটা গ্রাফ আঁকি, তুমি কি বুঝতে পারতেছো যে এটার গ্রাফ জীবনেও স্ট্রেট হবে না, হওয়া সম্ভব না। ভ্যালু বাড়তে বাড়তে লাস্টে গিয়ে হুট করে কি জানি হয়েছে, আবার কমে গেছে, রাইট? সো ধরো মনে করো এক্স্যাক্টলি যে গর্তে পড়ছে, ঠিক আছে, এখন আমরা গিয়ে লাথি মারবো, সবাই আমরা চামচিকা। হাতি গর্তে পড়লে চামচিকা লাথি মারে। 25-এ 2.5 কে পড়ছে, ওকে, মানে এটার ডিসপ্লেটার সমস্যা আছে, বিকজ, বাট যাই হোক, উই ওয়ার্ক উইথ হোয়াট উই গেট। ভাল লাগলো, মানে ধর এই যে রেসপন্সিবিলিটি যে নিজের দিকে শিফট করে নিলাম, এটা ভাল লাগলো। দিস ইজ এ ভেরি গুড প্র্যাকটিস ইন লাইফ, ঠিক আছে? মানুষের লোকাস অফ মানুষের লোকাস অফ ইন্টারেস্ট হ্যাজ টু বি ইনওয়ার্ড, ঠিক আছে? লোকাস অফ ইন্টারেস্ট যখন ইনওয়ার্ড, তখন দুনিয়ার যে কোনো সমস্যার জন্য মানুষ দায়ী না, আমার কোনো শর্টকামিংস ছিল যেটা আমাকে ওভারকাম করতে হবে। আর যদি তোমার লোকাস অফ ইন্টারেস্ট আউটসাইড হয়, আউটওয়ার্ড হয়, তখন সমস্যা হচ্ছে আমি কেন পরীক্ষায় নাম্বার পাই নাই, কেন স্যার কম দিছে। দেখো স্যারের দোষ, ধরো স্যারের দোষ, মনে করো নাহিয়ান ভাইয়ের দোষ, নাহিয়ান ভাই পড়ায় নাই, এই জন্য পরীক্ষায় পারো নাই, ধরো কথার কথা। এই আর্গুমেন্ট তোমার লাইফে খুব একটা ভালো হেল্প করবে? তুমি আরো হতাশ হয়ে যাবে, তুমি তখন বাইরের এক্সটার্নাল ফ্যাক্টরের উপর দোষ দিচ্ছ। তো so, তুমি এরকম একটা অভ্যাসে নিজেকে গড়তেছো যে পরের বার তোমার পরীক্ষায় ভালো করতে হলে কেউ না কেউ তোমাকে পড়াইতে হবে। ইউ আর বিকামিং ডিপেন্ডেন্ট অন দি আউটওয়ার্ড ওয়ার্ল্ড। বাট তুমি যদি এরকম চিন্তা করো, আমার পরীক্ষায় নাম্বার কম আসছে, আমি পরীক্ষায় পারি নাই বিকজ আমি ঠিক মতো টাইম দেয় না, নাহিয়ান স্যার পড়ায় নাই তো কি হয়েছে, স্কুলের স্যার পড়ায় নাই কি হয়েছে, আমি তো নিজে বিভিন্ন রিসোর্স দেখে ঘাটাইতে পারতাম, পারতাম না। যখন তুমি এটা নিজেকে বুঝাবা, তখন তোমার মাইন্ড অটোমেটিক্যালি এরকম একটা হ্যাবিটে চলে যাচ্ছে যে ফর ফার্দার এরকম বিপদ যখন আসবে, তুমি নিজে ওইটাকে কি করে আসলে কভার দেওয়া যায় সেরকম স্ট্র্যাটেজি তোমার ব্রেন আস্তে আস্তে ডেভেলপ করা শুরু করবে। দের ইজ দ্য বিগ থিং কল্ড মাইন্ডসেট। তোমার মাইন্ডসেট অলওয়েজ ডিফাইন্স যে তোমার সাকসেস কিরকম হবে না হবে। তোমার মাইন্ডসেট যদি এরকম হয় যে আমি আসলে ধরো, মানে আমি কিছু করতেছি না, দুনিয়া আমার সাথে মানে অমানবিক কাজ করতেছে, দেন ওই যে একটা কথা আছে না, মনের বাঘে খায় না বনের, সরি, বনের বাঘে খায় না মনের বাঘে খায়, বা যেখানে সন্ধ্যা মানে কি জানি একটা এরকম একটা আছে, যেখানে সেখানে সন্ধ্যা হয়, মানে হোয়াট এভার ইউ থিঙ্ক, তুমি যেটা মনে করবা ওইটাই আসলে সামহাউ ইন রিয়ালিটি চলে আসে, বিকজ তোমার ব্রেইনকে সাবকনসিয়াসলি তুমি ওদিকে ডাইভার্ট করতেছে। সো তুমি কখনো এটা মনে করবে না আমি ফিজিক্স পারি না, আমি ম্যাথ পারি না, বা আমি বায়োলজি পারি না। তোমাকে বলতে হবে আমার প্র্যাকটিস এগুলোতে কম হয়েছে, আমি পারি না না, আমার প্র্যাকটিস কম হয়েছে, আমার এক্সপিরিয়েন্স কম আছে এটাতে। সো তখন তোমার মাইন্ডসেট কি করবে, এমন ভাবে বিল্ড হবে যে আরো প্র্যাকটিস করার জন্য সে স্ট্র্যাটেজি খুঁজে বাইর করবে নিজে নিজে। দিস ইজ হাউ আওয়ার মাইন্ড ওয়ার্কস। তুমি যদি বলো আমি বায়োলজি পারি না, তুমি তো স্বীকার করে নিচ্ছ তুমি পারো না, মাইন্ড ওটা নিয়ে ট্রাই করবে না, ইউ আর ব্লকিং ইট। ও আর ওটাকে উঠতে উঠতে দিবে না, বিকজ তুমি স্বীকার করে নিচ্ছ তুমি পারো না। আমাদের মাইন্ড এতটাও রেজিলিয়েন্ট না যে যেটাকে সে একবার ইম্পসিবল মনে করবে ওইটাকে সে বারবার মানে চেষ্টা করবে, মানে বিকজ ও তো ইনসেইন না, ও তো পাগল হয়ে যাবে তাইলে। ও যদি জানে যে এটা ট্রাই করলে হবে না, বারবার ট্রাই করতে গেলে তো কিছুদিন পর পাগল হয়ে যাবে, হতাশ হয়ে, রাইট? সো ওই জন্য এই চিন্তাটা কখনো আনাই যাবে না যে আমি পারি না। ইটস নট লাইক আমি পারি না, ইটস লাইক যে আমি এখন পর্যন্ত পারতেছি না। তুমি হায়েস্ট এইটুকু বলতে পারো যে আমি আজকে পর্যন্ত পারি নাই, বাট কালকে পারবো। পারতে পারি না, কালকে পারবো, কেমনে পারবো, ট্রাই করতে হবে, প্র্যাকটিস করতে হবে, উই হ্যাভ টু ফাইন্ড আউট আ ওয়ে। ওই যে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ একটা কবিতার লাইন খুব রিসেন্টলি ভাইরাল হয়েছে, যে আমার হারার আর সুযোগ নাই, বিকজ ফেরার সকল পথ বন্ধ হয়ে গেছে। সো লাইফ এরকমই, তুমি আজকে পর্যন্ত চলে আসছো, ইউ ডোন্ট হ্যাভ দি অপশন টু জাস্ট হ্যাঁ গো ব্যাক, এটা এটা নাই। তুমি চাইলেই এখন ধরো ওই যে ক্লাস 5-এ ফেরত যেতে পারবা না। সো ইটস, ইউ ওয়ান্ট টু গো ব্যাক, বাট ওয়ান্ট ডাজন্ট গেট। তোমরা কি ব্যাটম্যান দ্য ডার্ক নাইট রাইজেস দেখছো? ওইখানে একটা কথা আছে, ড্যাগেট বলে একজন ভিলেন আছে, সাব ভিলেন আর কি,
পিওর ভিলেনটা না, ও বলছে ওই ভিলেনের কাছে কেউ একজন কিছু চাইছে যে আমার একটা দরকার ছিল, আই ওয়ান্টেড। তো সে তখন এই কথাটা বলছে, ওয়ান্ট ডাজন্ট গেট। তুমি যা চাও তাই তুমি পাবা না। মানে পাইতে হইলে ওই ক্যালিবার শো করতে হবে বা ওই পরিমাণ খরচ করতে হবে। এখন কি খরচ করবা, ওটা তোমার কাছে যা আছে, তোমার এনার্জি আছে, তোমার টাইম আছে, তোমার মানি আছে, whatever you have to spend it. এনিওয়েজ, অন্য কথা চলে গেছি। লোকাস অফ ইন্টারেস্ট আমার দরকার নাই আপাতত, আমার দরকার হচ্ছে গিয়ে কি বলো, গ্রাফ। গ্রাফ মাইন্ডসেট দরকার আছে, গ্রাফ আঁকার জন্য মাইন্ডসেট লাগবে তো। ওকে, ঠিক আছে, সমস্যা নাই, দেখুক না। এখন দেখো এই যে x মিটারস এন্ড এই যে t সেকেন্ডস, আমি যদি এখন এখানে গ্রাফ ড্র করা শুরু করি, ফার্স্ট পয়েন্ট হচ্ছে 0 2, এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট লেটস সে। হ্যাঁ, তারপর হচ্ছে উফ, তারপর হচ্ছে কত 1 10, তো ধরো এটা 10, তারপর কত 2 12, তারপর কত 3 25 সামথিং এই জায়গায়, তারপর কত 4 8। সো আমি যদি এটা গ্রাফ ড্র করি, সামথিং লাইক দিস হবে। আস্তে আস্তে উপরে উঠছে, তারপর আবার নিচে নামছে, এরকম কিছু একটা হবে, তাই না? ওকে, ভেরি, এটা কার্ভ না ঠিক, বাট হ্যাঁ কার্ভ, পুরোপুরি কার্ভ বলবো না, বাট কার্ভ ঠিক আছে, কার্ভ ছাড়া অন্য কিছু বলবো না আপাতত। সো এই যে আমার অবজেক্টটা এবারও পজিশন চেঞ্জ করছে, আবার কেস ওয়ানে দেখো, কেস ওয়ানেও সে পজিশন চেঞ্জ করছিল। সবাই একটু এই চেঞ্জ, এই দুইটার মধ্যে ডিফারেন্স দেখো, কেস ওয়ানে আর কেস টুতে শেপ, এই চেঞ্জ হওয়ার এটা আইসা 2 থেকে 10 ফিট আইছে, দ্যাট মিন্স কি এই 1 সেকেন্ড সে 8 মিটার আগাইছে। পরের 1 সেকেন্ড, 1 থেকে 2 সেকেন্ডে কতটুকু আসছে, 2 মিটার, 13। এন্ড ফাইনাল 1 সেকেন্ডে সে কতটুকু নামছে, এবার কিন্তু আর প্লাস হয় না, এবার কি মাইনাস হয়ে গেছে না, কত হইছে 825, কত হয় হতো -13। ব্যাপারটা এরকম হয়েছে না? এখন দেখো এই চেঞ্জ গুলা কি রেগুলার চেঞ্জ, সব ইরেগুলারলি ইচ্ছা মতো চেঞ্জ হয়েছে না। বাট এর আগেরটাই যদি আমি আসি, এই ডেটা শিটে দেখো, এখানে 0 থেকে 3 কত প্রোগ্রেস করছে, 3 3 থেকে 6 কত প্রোগ্রেস করছে, 6 থেকে 9 কত প্রোগ্রেস করছে, 3। সো এইখানে আমার ইউনিফর্মলি পজিশন চেঞ্জ হয়েছে, আর ওখানে নন ইউনিফর্মলি পজিশন চেঞ্জ হয়েছে বলা যায়। সো আমি কি তাহলে এই ডিসিশন নিতে পারি, পজিশন ভার্সেস টাইম গ্রাফ যতক্ষণ পর্যন্ত স্ট্রেট লাইন ততক্ষণ পর্যন্ত ইউনিফর্ম চেঞ্জ অফ পজিশন, আর যখন সেটা কার্ভ তখন সেটা নন ইউনিফর্ম চেঞ্জ ইন পজিশন। তাহলে কি এর জন্য আমার কমপ্লিট একটা ডিসিশন হচ্ছে নন ইউনিফর্ম ইন পজিশন। দ্যাট মিন্স পজিশন ভার্সেস টাইম গ্রাফ যখন একটা কার্ভ হবে, তখন আমার ডিসিশন হচ্ছে সেটা একটা নন ইউনিফর্ম চেঞ্জ, প্যাটার্ন নাই কোনো, র্যান্ডম। মানে ইউনিফর্ম মানেই নট র্যান্ডম, একটা সিকোয়েন্স আছে বা একটা অর্ডার আছে, একটা প্যাটার্ন আছে, এখানে কোনো প্যাটার্ন নাই। ওকে, প্রথম কেসে এক্স্যাক্টলি, সো কেস ওয়ানে আমার প্যাটার্ন ছিল, দিস ইজ ওয়াই আমি এটাকে বলবো ইউনিফর্ম চেঞ্জ ইন পজিশন। ঠিক আছে, কোন কনফিউশন আছে এই পর্যন্ত? সো আমরা তাহলে কেস 1 আর 3 কম্পারিজন করে আরেকটা কনক্রিট ডিসিশন পাইলাম, এরা অবজেক্টস ইন মোশন, বাট যখন স্ট্রেট লাইনে আছে তখন সেটা একটা কনস্ট্যান্ট বা ইউনিফর্ম চেঞ্জ ইন মোশন, আর যখন তারা কার্ভে আছে তখন সেটা নন ইউনিফর্ম। দেখো, নন ইউনিফর্মের জায়গায় তুমি ভ্যারিয়েবল চেঞ্জ ইন মোশনও বলতে পারো, কিন্তু কি বলছি, যখন তুমি নন ইউনিফর্ম বলতেছো, নন ইউনিফর্মের আরেকটা সিনোনিম কি, ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল চেঞ্জ ইন পজিশন কথাটাও এখানে ইউজ হইতে পারে। আর ওই জায়গায় যেটা আমরা হচ্ছে ইউনিফর্ম বলছি, সেখানে আমরা কনস্ট্যান্ট চেঞ্জ ইন পজিশনও ইউজ করতে পারি। ইউনিফর্ম ইকুয়ালস টু কনস্ট্যান্ট, নন ইউনিফর্ম ইকুয়ালস টু ভ্যারিয়েবল। সিনোনিম গুলো একটু মাথায় রেখো, কারণ যে পরীক্ষায় যখন আসে তখন সবসময় যে মানে এক্স্যাক্টলি আমি যা বলছি ক্লাসে বা বইয়ে যা আছে ওভাবে বলবে এরকম না,
এরকম ভ্যারিয়েশন করে দিবে, ঠিক আছে? সো অলসো লুক আউট ফর আদার সিনোনিমস অ্যাজ ওয়েল। এবং এই জন্য ইংলিশে ভালো হতে হবে। ইংলিশে সিনোনিম ভালো করার জন্য অনেকগুলো ভোকাবুলারি বই আছে বাংলাদেশে কিনতে পাওয়া যায়। ধরো আইএলস জিআরইরও যে ভোকাবুলারি বইগুলো আছে ওইগুলা ধরো তোমার এখনই লাগবে না, বাট যখন তুমি ধরো ইন্টারমিডিয়েটে উঠবা বা ওই যে অ্যাডমিশন টেস্টে যাবা তখন তোমার ভোকাবুলারি ভালো স্ট্রং হওয়া লাগবে। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু গো অ্যাব্রড, ওইখানের জন্য তো লাগবেই, আইএলস এর জন্য জিআর এর জন্য লাগবেই। সো যত আগে থেকে তুমি এগুলো প্র্যাকটিস করবা তত ভালো, ঠিক আছে? অবশ্যই ভালো হয়, বাট আমি তো ডেফিনেশন সবগুলো লিখাই দিচ্ছি। সো ওইটাও দেখো, আমারটাও দেখো, এবং একটু নেটেও ঘাটায়ও। দেখো, ডায়নামিক থাকতে হবে। তুমি যদি এখন 2025-এ এসে স্ট্যাটিক জিনিসপত্র পড়ো, তুমি রিলেভেন্ট হয়ে যাবা। আমি বলতেছি না যে পরীক্ষায় আমার হয়তো বা এত ডায়নামিক জিনিসপত্র স্যাররা অ্যাকসেপ্ট করবে, সবসময় নাও করতে পারে, বাট আই এম টকিং অ্যাবাউট ইয়োর স্কিল। তুমি যদি তোমার নিজের স্কিল স্ট্যাটিক করে ফেলতে না চাও, ডাইনামিক রাখতে চাও, সো পড়াশোনাটাকেও ডাইনামিক করতে হবে। কিভাবে? আমি তোমাকে লেখাই দিচ্ছি এখন। আমি প্রিটি শিওর তোমার টিচার আরো দু একজন থাকলে, না থাকলেও ফ্রেন্ড সার্কেল আরো দুজন জায়গায় আছে, তারাও দেখবে এরকম শিটস দেয়, বই আছে অ্যান্ড গাইডস আছে, ওরাও দেখবা কিছু ডেফিনেশন লেখে, ঠিক আছে? সবগুলো রেখে তুমি নিজের মতো করে কিছু একটা বানাইতে চাও, আমার কোনো সমস্যা নাই, বাট একটা জিনিস মাথায় রাখবা, আমি আমার ক্লাসে যেই কথাগুলা বলবো, মানে ধরো যেই পয়েন্টগুলা বাদ দেওয়া যাবে না, আমি এরকম বলে দিই না যে এই ডেফিনেশনের মধ্যে এই কথাগুলো বাদ দেওয়া যাবে না, ওই কথাগুলো রেখে তুমি বাকি যা ইচ্ছা চেঞ্জ করো, কোনো প্রবলেম নাই। ওই চেঞ্জ করার জন্য কেমনে চেঞ্জ করবা? গো টু এই 2012-এর বুক, গো টু দ্য গাইড, গো টু ইন্টারনেট, আস্ক চ্যাট জিপিটি। বিকজ আমিও তোমাদেরকে যখন মানে ডেফিনেশনটা বলি, আমি চ্যাট জিপিটি একবার জিজ্ঞেস করে নিই। আমার এখানে চ্যাট জিপিটি খোলা থাকে, আমার কাছে ইন্ডিয়ান 2টা পিডিএফ খোলা থাকে সব সময়। সো মানে ইনফ্যাক্ট আমি তোমাদেরকে পড়াইতে আসার আগেও ধরো আমি ইন্ডিয়ান পিডিএফ গুলো ঘাটাই, বিকজ ওদের কনগুলো আসলে ভালো। তারপর ইউএস এরও কিছু আমি বই ফলো করি। মানে তোমাদের জন্য আমি কিন্তু ধরো এটা চিন্তা করো যে আমি এই ইন্টারের বই পড়াই। আমি তোমাদেরকে রেজনি খালিদের একটা বই আছে যেটা হচ্ছে কি ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে পোলাপাইনকে ফিজিক্সের জন্য পড়ায়, আমি ওইখান থেকে জিনিসপত্র ধার করে এনে পড়াচ্ছি। ধার করে বলতে ওই ওই জিনিসটা মাথায় রাখি, তারপর তোমাদের জন্য কন্টেক্সচুয়ালাইজ করি, ঠিক আছে? সো আমি চেষ্টা করি ডায়নামিক রাখা, বাকিটুকু আল্লাহ ভরসা। তোমাকেও আমি বলবো স্ট্যাটিক রাখো না, ডায়নামিক রাখো। বিকজ স্কুলে তোমার 3 রকম টিচার ফিজিক্সে খাতা কাটবে, এক একজন টিচার এক এক রকম ডেফিনেশন পছন্দ করবে, এটা তো তোমরা জানো। আবার হচ্ছে গিয়ে বোর্ডে, বোর্ডে আবার ধরো মোটামুটি ওরা লিবারাল থাকে, যে কোনো একটা ভালো মতো হইলেই হয়ে যায়। ইন্টারমিডিয়েটে যখন উঠবা তখন দেখবা আবার ডেফিনেশনের ধরন চেঞ্জ হয়ে যাবে, তুমি যদি শুধুমাত্র ওই যে 2012 সালের এসএসসির বইটা ফলো করো। ইন্টারমিডিয়েটে ডেফিনেশন আরো অনেক ভাস্ট। আমি যেটা করতেছি, আমি একটা সুইট স্পটে রাখতেছি, খুব বেশি ভাস্টও করতেছি না। ট্রাস্ট মি, তোমার মনে হইতে পারে যে আমি অনেক বড় বড় ডেফিনেশন লেখাচ্ছি, বাট ট্রাস্ট মি, এটা খুবই মানে আমি মানে মানে খুবই মিনিমাম, মানে একটা ব্যালেন্সের মধ্যে আছে। এর থেকেও বড় বড় ওয়েতে তোমাকে ইন্টারমিডিয়েট উঠে লিখতে হবে বা ভার্সিটিও লিখতে হবে। সো আই এম প্রিপেয়ারিং ইউ ফর দ্যাট আর কি, বুঝছো? সো ডাইনামিক রাখো। এটা শুধু ইয়ার জন্য না, ডেফিনেশনের জন্য না, ফর্মুলা ডিরাইভেশনের জন্য। ম্যাথমেটিক্সের যে অ্যান্সার, যখন ম্যাথের অ্যান্সার করবা সবাই কি করে, উই নো দ্যাট বইলা মানে গিভেন লেখে, উই নো দ্যাট লেখে, উত্তর লিখে দেয়, রাইট? আমি এরকম অঙ্ক পছন্দ করি না। আমি চেষ্টা করি আমার স্টুডেন্টদেরকে সাইড নোট গুলা পর্যন্ত দেওয়াইতে, যে তুমি কোথাও স্কোয়ার করছো, তুমি কোথাও রুট ওভার করছো, তুমি ধরো লেটস সে এক্স দিয়ে ডিভাইড করছো, বাট এক্স ভ্যারিয়েবল, সো এক্স ক্যান নট বি ইকুয়ালস টু 0। এই কথাগুলো মেনশন করা উচিত, মেনশন করতে হয়। তারপর তুমি যখন ধরতেছো লেট দ্য ভেলোসিটি বি এক্স, কোন কোন কেসে এক্স ধরার পর তোমাকে এটা বলতে হবে দ্য ভেলোসিটি ক্যানট বি নেগেটিভ, কারণ ভেলোসিটি নেগেটিভ হইতে পারে, ওই অঙ্কের জন্য ভেলোসিটি ক্যানট বি নেগেটিভ। সো তোমাকে এরকম ধরতে হবে লেট এক্স ভেলোসিটি এক্স, যেখানে সেমিকোলন দিয়ে এক্স ইজ গ্রেটার দেন 0, বা লেট দ্য টাইম বি টি, তারপর একটা সেমিকোলন দিয়ে টি গ্রেটার দেন 0। এটা তোমাকে বলতে হবে, যদি না বলো মানে পরীক্ষায় কাটে না। বাট তুমি নর্মালি চিন্তা করে দেখো, তুমি যখন বলছো লেট সামথিং বি টি, টি একটা ভ্যারিয়েবল না? তুমি যদি কোনো কন্ডিশন অ্যাপ্লাই না করো, তাহলে টি তো নেগেটিভও হইতে পারে। টি যে নেগেটিভ নিব না, এটা 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 তুমি কোথাও মেনশন করছো উপরে? না। তাহলে ফার্স্ট লাইনে এসে টি নেগেটিভ হয়েছে এবং তারপর তুমি টি বাদ দিয়ে ফেলছো মুখস্থ, মানে লজিক্যালি ইট ডাজন্ট লুক গুড। হ্যাঁ, মেক সেন্স এক্স্যাক্টলি, এন্ড ইট অলসো ডাজন্ট লুক গুড। ওই জন্য এইগুলা লেখা ভালো, এই কথাগুলোই, বা ধরো এই 2-1টা ছোট ছোট ট্রিক্স তোমার পরীক্ষার খাতায় বাকি 10টা খাতা থেকে তোমার খাতাটা আলাদা করবে, তখন তুমি এসএসসি তে ট্যালেন্ট পুলের বৃত্তি পাবা। মানে আই এম আ পার্সন যে এসএসসি তে ট্যালেন্ট পুলের বৃত্তি পেয়ে আসছি, এন্ড এইচএসসি তে ট্যালেন্ট পুল হয় না, বিকজ এইচএসসি তে আমি একটু শয়তানি করছি বেশি, সত্যি কথা। মানে শয়তানি করছি বলতে কি, পড়াশোনা ঠিক মতোই করছিলাম, কিন্তু পরীক্ষার হলে না না না, পরীক্ষার হলে আলসেমি লাগছে যে
আমি তো জানি আমি পারবো, মানে মানে কি দরকার এত কষ্ট করার? হ্যাঁ, লিটারালি ইয়েস, সিরিয়াসলি। সো আমি ধরো চাইলে অনেক সুন্দর করে লিখতে পারতাম, অনেক সাজায় লিখতে পারতাম, কিন্তু হাত ব্যথা করছে, ইচ্ছা করে নাই। সো ওই জন্য ধর এইচএসসি তে জেনারেল বৃত্তি পাইছি, মানে হয়তো এইচএসসি তে রান করে বৃত্তি পাইতাম। মানে শোন, ওভার, না আমি আমি কেন বলতেছি ওভার কনফিডেন্স খুব খারাপ, এবং কমফোর্ট জোনে ঢুকে যাওয়াটা আরো খারাপ। আমার জীবনের 99% অফ দ্য প্রবলেম এই জন্য হয়েছে বিকজ আমি একটু কমফোর্ট জোনে থেকে কাজ করতে চাইছি, এবং আমার নিজের কি বলবো, এই অ্যাবিলিটির উপর ওভার কনফিডেন্স আছে যে আরে যাই হোক সমস্যা না, একটা ঝামেলা হয়েছে, এটা আমি সামলাই নিতে পারবো। তো এই যে একটা মেন্টালিটি সামলাই নিতে পারবো, তো আমি না হয় নিজেরটা সামলাই নিলাম, বাট আমার সাথে এখন লাইফে অনেকে কানেক্টেড, তারা ঝামেলায় পড়ে যাচ্ছে আর কি এখন, বুঝছো সমস্যাটা ওই জায়গায়। তো এই জিনিসটা না ছোটবেলায় বুঝ আসে নাই। তো ছোটবেলায় তো আমিই সবকিছু। হ্যাঁ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকলেও ওইটা আসলে অত আসে না, মানে ওই ব্যাপারটা আসে না, বাট যখন ফ্যামিলি, হ্যাঁ ওটা তো হবে, বাট ঠিক আছে আসো, এখন আমরা এই যে এই পার্টটুকু আজকে তো আজকে একটু 10 মিনিট আমি টাইম নিব বেশি, ঠিক আছে? ওকে, সো আমরা এই যে কেস ওয়ানটাকে, সো কেস 1টাকে আমরা হচ্ছে গিয়ে ডিফাইন করার জন্য নতুন করে একটু দেখি, ঠিক আছে? মানে একটা তো কনক্রিট ডিসিশন পাইলাম, অবজেক্ট ইন মোশন। দ্বিতীয় কনক্রিট ডিসিশন পাইলাম, কেস 1 হচ্ছে ইউনিফর্ম মোশন, আর কেস 3 ছিল নন ইউনিফর্ম মোশন, রাইট? এখন ওই কনক্রিট ডিসিশনটাকে আর কি কি ক্যালকুলেশন আমরা এখান থেকে করতে পারি কেস 1 থেকে, সেটা আমরা একটু দেখবো। সো মনে করো এই হচ্ছে গিয়ে আমাদের জন্য এক্স অ্যাক্সিস, যেটা টি সেকেন্ডস, আর এই হচ্ছে আমাদের জন্য ওয়াই অ্যাক্সিস, যেখানে আমরা পজিশনটাকে রাখছি, ঠিক আছে? আচ্ছা, গ্রাফটা তো এরকম হবে কিছু একটা, তাই না? একটা স্ট্রেট লাইন।
ওকে, এখন গত ক্লাসে আমি তোদের একটা কথা বলতেছিলাম যে চাইলে যে কেউ 60 মিনিটস বা 1 ঘন্টা ধরে এক্সপেরিমেন্ট করতে পারে, কিন্তু সেই 60 মিনিটসের মধ্যে আমি যদি চাই 5 মিনিটস বা 20 মিনিটস বা 40 মিনিটসের টাইম ইন্টারভাল নিয়ে, কেস ওয়ান ওই ওয়ানের মতোই তো, খালি পিছনে জোড়াই নেই, একই। ও আচ্ছা আচ্ছা, না না, এটা কেস ওয়ানের আরেকটা ভ্যারিয়েশন, কেস মানে আরেকটা ভ্যারিয়েশন। আচ্ছা, তো এখন আমি তো চাইলে ধরো মনে করো এটা শুরু হয়েছে একটা নির্দিষ্ট টাইম পর থেকে আর শেষ হয়েছে একটা সার্টেন টাইমে গিয়ে, মনে করো এই পুরা লাইনটা 2 দিনের। এই 2 দিনের মধ্যে আমি যদি 1 ঘন্টা চুজ করতে চাই, তাহলে যে কোনো 1 ঘন্টা, মানে এমন না যে কোনো ফিক্সড 1 ঘন্টা, যে কোনো 1 ঘন্টা চুজ করতে চাই, তাহলে আমি কি করব? আমি হচ্ছে যে কোনো একটা পজিশনকে আগে চুজ করব, যে এই জায়গার টাইম স্ট্যাম্পটা হচ্ছে টি আই, 1 ঘন্টার জিরো মোমেন্ট। আর এই জায়গার আর একটু দূরে গিয়ে এই জায়গার যে টাইমটা, এটাকে বলবো টিএফ, এটা হচ্ছে 6 মিনিটস এর মার্ক। এই দুটো টাইম চুজ করব। এখন টি আই এর জন্য আমি অবশ্যই কোনো না কোনো একটা লোকেশনে যাওয়ার পর, মানে আমি যদি এখন ওয়াই অ্যাক্সিসে করেসপন্ড করি টি আই এর জন্য, ওইখানে আমি একটা কি ইনিশিয়াল পজিশন এক্স আই পাবো না? আবার টি এফ এর জন্য আমি যদি করেসপন্ড করি, তাহলে এখানে কি আমি একটা ফাইনাল পজিশন এক্স আই পাবো না? মানে টি আই তে একটা অবশ্যই পজিশনের ম্যাগনিটিউড আছে, টি এফ এও একটা পজিশনের ম্যাগনিটিউড আছে। টি আই এর যে পজিশনের ম্যাগনিটিউড, সেটাকে আমি বলছি ইনিশিয়াল পজিশন এক্স আই। আর টি এফ এর যে আমার পজিশনের ম্যাগনিটিউড, সেটাকে আমি বলছি হচ্ছে এক্স এফ, বলতে পারি। আচ্ছা, এখন আমি যদি এই ফিগারটার মধ্যে একটা জিনিস খেয়াল করো, এই পয়েন্ট থেকে এক্স এক্সিসের একটা প্যারালাল লাইন টানি, এই যে ব্লু লাইনটা আছে, এই ব্লু লাইনটাই কি আমার জন্য টাইম ডিউরেশন? টি আই আর টি এফ এর মাঝখানে যে গ্যাপ, এটাই কি আমার জন্য টাইম ডিউরেশন না? সো এই পোর্শনটাকে আমি ডেল্টা টি বললাম। ডেল্টা টি বলতে আমরা টাইম ডিউরেশন বোঝাচ্ছি, ঠিক আছে? আর এটা তো আমার ফাইনাল টাইম বা ফাইনাল পয়েন্ট, তাই না? এই ফাইনাল পয়েন্ট থেকে যদি আমি একটা পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে এই যে রেড লাইন যেটা আছে, এই রেড লাইনটাই আমার জন্য কি ডেল্টা এক্স না? বিকজ এক্স এফ আর এক্স আই এর মাঝখানে যে গ্যাপটুকু আছে, সেই গ্যাপটুকুই তো আমার জন্য হচ্ছে গিয়ে বেসিক্যালি এই যে এইটুকু, এইটুকু হচ্ছে আমাদের জন্য ডেল্টা এক্স, রাইট? সো এইটা যা, এটাও কি তা না? বুঝতে পারতেছি? এটা হচ্ছে আমার এক্স আই, ইনিশিয়াল পজিশনের লাইন, তাই না? আর এটা হচ্ছে আমাদের জন্য কি এক্স এফ, ফাইনাল পজিশনের লাইন। তাহলে আমার ডিসটেন্স কতটুকু হবে? এক্স এফ আর এক্স আই এর মাঝে পারপেন্ডিকুলার লাইন, এই লাইনটুকু, রাইট? এইটা যা, আমি যদি এটাকে এক্সটেন্ড করি, এটাও কি একই জিনিস না? বিকজ ইট ইজ আ রেক্টাঙ্গেল, বুঝতে পারতেছো? তো এই রেড লাইনটা হচ্ছে আমাদের জন্য ডেল্টা এক্স, আর এই ব্লু লাইনটা হচ্ছে আমাদের জন্য ডেল্টা টি, বলা যায়? ওকে, ভেরি গুড, বলা যায়। এখন এই যে এখানে একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি না আমরা, খেয়াল করে দেখো। এই ট্রায়াঙ্গেলের আমি নাম দিলাম, মনে করো এটাকে বললাম এ বি সি। আচ্ছা, এই যে এ বি সি, এই যে এ বি সি ট্রায়াঙ্গেলটা পাইলাম, এই এ বি সি ট্রায়াঙ্গেলের মধ্যে বিসি আমার জন্য কি? বিসি পার্টটুকু ডেল্টা টি। এই ডেল্টা টি কে আমি বলতেছি হচ্ছে টাইম ডিউরেশন, রাইট? এই ডেল্টা টি মানে কি? টি এফ মাইনাস টি আই। মনে করো টি আই হচ্ছে বিকাল 3টা আর টি এফ হচ্ছে বিকাল 4টা, তাহলে টি এফ মাইনাস টি আই, 4টা মাইনাস 3টা কয় ঘন্টা? 1 ঘন্টা, সেটাই তোমার টাইম ডিউরেশন, বলা যায়? আচ্ছা, আর যে আমার এসি লাইনটা আছে, তোমরা একটু দেখো তো ভাইয়া, এসি লাইনটাকে কি আমরা ডেল্টা এক্স বলতে পারি? ডেল্টা এক্স মানে কি? চেঞ্জ ইন, এই চেঞ্জ ইন পজিশন যখন একটা সার্টেন ডিরেকশনে হয়, তখন আমরা এটাকে ডিসপ্লেসমেন্ট বলি না? তাহলে এই চেঞ্জ ইন পজিশন ডেল্টা এক্স, এটা বেসিক্যালি এক্স এফ মাইনাস এক্স আই, এটাকে আমরা বলতে পারি কি বা ডিসপ্লেসমেন্ট। চেঞ্জ ইন পজিশন যখন ইউনিফর্ম ডিরেকশনে হয়, আমার তো ডিরেকশন চেঞ্জ হয় না, এখানে হয়েছে, ও তো একদিকেই যাচ্ছে, ও তো সবসময় সামনেই আগাচ্ছিল, সামনে আগাচ্ছিল না? 0 3 6 9 সামনে আগাচ্ছে না? ও ডিরেকশন চেঞ্জ হয় নাই। ডিরেকশন যদি চেঞ্জ না হয়, তাহলে আমি ইউনিফর্ম ডিরেকশনে যতটুকু ডিস্টেন্স ক্রস করছি, ওইটাই আমার ডিসপ্লেসমেন্ট এস না? চেঞ্জ ইন পজিশন থেকে তাহলে বলে ফেলতে পারি। এটুকু কোনো কনফিউশন আছে? এখন আমরা শুরুর দিন বলছিলাম, আজকেও ক্লাসে এটা বলছি, যে কোনো গ্রাফ যখন তুমি আঁকতেছো, তুমি হচ্ছে y ইকুয়ালস টু এফ অফ এক্স আঁকতেছো। আমাদের এই গ্রাফটা পজিশন টাইম গ্রাফ দিছি না নাম? পজিশন ভার্সেস টাইম গ্রাফ অনুযায়ী এই y ইকুয়ালস টু এফ অফ এক্স কে আমরা x ইকুয়ালস টু এফ অফ টি এভাবে লিখতে পারি।
এক্স মানে আসলে কি মিন করতেছে এখানে? পজিশন। পজিশন ইজ আ ফাংশন অফ টাইম, বলা যায়। আমরা কি এটাই করতেছি না আসলে? ওকে, ভেরি গুড। এখন যে কোনো নর্মাল ফাংশনে, মানে এটা তো একটা আমরা স্পেসিফিক ফাংশন নিয়ে কাজ করতেছি, একটা ফাংশন, একটা যদি জেনারেল ফাংশন y ইকুয়ালস টু এফ অফ এক্স, সেই জেনারেল ফাংশনের মধ্যে আমি কোনটা চেঞ্জ করতে পারি, এক্স না ওয়াই? মিহিকা, একটা জেনারেল ফাংশন y ইকুয়ালস টু এফ অফ এক্স এর মধ্যে আমি কোনটা চেঞ্জ করতে পারি, এক্স না ওয়াই? আমি এক্স চেঞ্জ করতে পারি, এক্স এর উপর ডিপেন্ড করে ওয়াই চেঞ্জ হয়, ওয়াই ডিফাইন্ড হয়, রাইট? সো তুমি যদি ডেল্টা এক্স চেঞ্জ করো, ডেল্টা এক্স ইজ দ্য রিজন ফর ডেল্টা ওয়াই। বলতে পারি আমরা এই স্টেটমেন্টটা একদম কনসেপচুয়ালি বলে ফেলতে পারি। তুমি যদি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলে ডেল্টা এক্স চেঞ্জ করো, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলে ডেল্টা ওয়াই চেঞ্জ হয়। সো তুমি যদি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলে ইউনিট চেঞ্জ করো, 1 ইউনিট চেঞ্জ করো, তাহলে তোমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলে কতটুকু চেঞ্জ হবে? বাই ডেল্টা এক্স। ইউনিটারি মেথড, 10-এর জন্য 5 হয়েছে, 1-এর জন্য কত? 5/10 না? সো ডেল্টা এক্স এর জন্য কি হয়েছে? ডেল্টা ওয়াই। তাহলে 1-এর জন্য কি হবে? ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই ওভার ডেল্টা এক্স, হবে না? এই ডেল্টা ওয়াই ওভার ডেল্টা এক্স কে খুব সুন্দর একটা সাহিত্যিক নামে ডাকা হয়। এটাকে বলা হয়, হ্যাঁ সাহিত্যিক নাম, আমি একটু মনে করে নিই, এটাকে বলা হয় দ্য রেট অফ চেঞ্জ ইন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল with respect to the change in independent variable. সংক্ষেপে এটাকে রেট অফ চেঞ্জ বলে। বাট আমি একটু এক্সপ্লেইন করে এই জন্য বললাম, বিকজ রেট অফ চেঞ্জটা কার রেসপেক্টে এবং কার জন্য সেটাকে আইডেন্টিফাই করা জরুরি, ঠিক আছে? সো দ্য রেট অফ চেঞ্জ ইন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল উইথ রেসপেক্ট টু দ্য চেঞ্জ ইন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ঠিক আছে? ওকে, তাহলে কিসের রেট? চেঞ্জের রেট। কার চেঞ্জের রেট? ডেল্টা ওয়াই, মানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের চেঞ্জের রেট। কার রেসপেক্টে? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের রেসপেক্টে। আমি আবারও বলি, এটা কি? এটা একটা রেট অফ চেঞ্জ। এটা কার রেট অফ চেঞ্জ? ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের রেট অফ চেঞ্জ। কার রেসপেক্টে? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের রেসপেক্টে রেট অফ চেঞ্জ, ঠিক আছে? কোনো কনফিউশন আছে? না, ভেরি গুড। এইটার এক নামে এটাকে জানো? আমি তোমাদেরকে সবসময় বলে আসছি, যে কোনো কিছুর দুই রকম ডেফিনেশন থাকে, একটা কোয়ালিটেটিভ, একটা কোয়ান্টিটেটিভ। তোমরা কি এরকম ডেফিনেশন পড়েছো? দ্য ট্যানজেন্ট অফ আ অ্যাঙ্গেল অফ আ স্ট্রেট লাইন উইথ দি এক্স অ্যাক্সিস ইজ কল্ড দ্য স্লোপ অফ আ স্ট্রেট লাইন। তোমরা হায়ার ম্যাথে কোনো স্লোপ পড়ো নাই না? ওকে, সো হায়ার ম্যাথে স্লোপ ক্যালকুলেট করে এভাবে, একটা স্ট্রেট লাইন কোনো এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে, তার যে ট্যান আছে, ওই ট্যানের ভ্যালুটাকে স্লোপ অফ আ স্ট্রেট লাইন বলে, ঠিক আছে? অফ আ স্ট্রেট লাইন। স্লোপ কিন্তু কার্ভেরও হয়, কিন্তু তখন আবার অ্যাঙ্গেলটাকে ডিফারেন্ট বেঁধে নিতে হয়, বাট ওটাকে নিয়ে পরে বলবো। বাট স্লোপের কোয়ালিটেটিভ ডেফিনেশন হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, গ্রাফ পেপারে করা হয়। সো স্লোপের ডেফিনেশন, কোয়ালিটেটিভ ডেফিনেশন হচ্ছে এটা। স্লোপ কি? স্লোপ ইজ দ্য রেট অফ চেঞ্জ ইন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল on a function or in a function with respect to the change in independent variable. For a function, but for a given function, slope is the rate of change in dependent variable with respect to the change in independent variable. এত কথা কেন বলছি? আমরা একটু ডিটেইলস এই গ্রাফটাতে আসি। এই যে ট্রায়াঙ্গেল এবিসি, এই ট্রায়াঙ্গেল এবিসি বা আমার এই পজিশন ভার্সেস টাইম গ্রাফটাই দেখো। এই পজিশন ভার্সেস টাইম গ্রাফে আমরা যদি রেট অফ চেঞ্জটা বের করতে চাই, আমাকে তাহলে উপরে কি রাখতে হবে? ডেল্টা এক্স, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের চেঞ্জ, আর নিচে কি থাকবে? হ্যাঁ,
ডেল্টা এক্স ডিভাইডেড বাই ডেল্টা টি, মানে উপরে থাকবে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের চেঞ্জ, নিচে থাকবে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের চেঞ্জ। ইপসিতে কোনো কিছু বুঝতে সমস্যা হচ্ছে? ওকে, ওটা দেখো, তাকায় দেখো ওয়াই এক্সিস এ কি আছে, মানে দুটো মিলায়ও না, একটা হচ্ছে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট। দিস ইজ ওয়াই আমি এখানে কোথাও ডেল্টা এক্স ডেল্টা ওয়াই লিখি নাই, এই বাংলা লেখায় এখানে কি লিখছি, the rate of change in dependent variable with respect to the change in independent variable, লাগলে এখানে লিখে রাখো slope equals to change in dv মানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর নিচে চেঞ্জ ইন আইভি মানে স্লোপ মানে হচ্ছে চেঞ্জ ইন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ডিভাইডেড বাই চেঞ্জ ইন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ঠিক আছে? সো যদি সেই হিসেবে আমি আমার কেস 1 থেকে এই রেটটা বের করতে চাই, স্লোপটা বের করতে চাই, স্লোপটা কি হবে, ডেল্টা এক্স বাই ডেল্টা টি। ফিজিক্সে ডেল্টা এক্স মানে কি, ডিসপ্লেসমেন্ট এস, আর ডেল্টা টি মানে কি, টাইম ডিউরেশন টি। ডিসপ্লেসমেন্ট ওভার টাইম গিভস ইউ ভেলোসিটি, তাই না? সো আমি তাহলে এইখান থেকে ডিসিশন নিতে পারি, কি ডিসিশন নিতে পারি, দ্য স্লোপ অফ position versus time gives us the magnitude of velocity. The slope of position versus time graph gives us the magnitude of velocity. বুঝতে পেরেছি? কারো কোনো কনফিউশন আছে? এখন একটু আগে যে ট্যানের একটা কথা বললাম না, কেন ট্যান বললাম সেটা একটু দেখো। আমার যে ট্রায়াঙ্গেলটা আছে, তোমরা কি বুঝতেছো, এই ট্রায়াঙ্গেলটার আমার যে হাইপোটেনাসটা আছে, এটা যদি আমি এক্সটেন্ড করি, মানে হ্যাঁ এটা পিছন দিকে এক্সটেন্ড করি, তাহলে সেটা অবশ্যই এক্স এক্সিসকে টাচ করবে, এবং এক্স এক্সিসকে টাচ করার পর সে এক্স এক্সিসে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে, আর এই অ্যাঙ্গেলটা কি ইকুয়াল হবে না? এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সিমিলার অ্যাঙ্গেল বলে। এখন তুমি ট্রায়াঙ্গেল এবিসি এর মধ্যে একটু দেখো, এই ট্রায়াঙ্গেল এবিসি এর মধ্যে যদি তুমি ট্যান থিটা কত ক্যালকুলেট করতে যাও, ট্যান থিটা ইকুয়ালস টু কি বলবা, এসি বাই বিসি, তাই বলবো না? এই ট্রায়াঙ্গেল এবিসি এর মধ্যে এসি বাই বিসি, মানে হাইট বাই বেস বা পারপেন্ডিকুলার বাই বেস বলা যায়। আচ্ছা, তাহলে এসি মানে কি আমার জন্য এখানে ডেল্টা এক্স না, আর বিসি মানে কি ডেল্টা টি না, এটা ইকুয়ালস টু কি আবার এস বাই টি না, এটা ইকুয়ালস টু কি আবার ভি না। তার মানে আমি যদি এরকম একটা গ্রাফে ট্যান থিটা বের করি, ট্যান থিটাটাও আমাকে কি দিচ্ছে, ভেলোসিটির ভ্যালুই দিচ্ছে। আর একটু আগে দেখলাম এই ভেলোসিটি মানে কি, স্লোপ অফ দিস গ্রাফ। এই জন্য আমরা জিওমেট্রিক্যালি মানে স্লোপ অফ আ স্ট্রেট লাইন ট্যান থিটা দিয়েও ক্যালকুলেট করতে পারি। সো এখান থেকে কিরকম এমসিকিউ পাইতে পারো, এই যেখানে নীল লাইন যেটা লিখে দিচ্ছি, এখান থেকে এমসিকিউ আসতে পারে যে উইচ অফ দ্য ফলোইং ইজ ভেলোসিটি, স্লোপ অফ দ্যাট, স্লোপ অফ দ্যাট, স্লোপ অফ দ্যাট, স্লোপ অফ দ্যাট। চুজ করতে পারবো কোনটা, স্লোপ অফ পজিশন ভার্সেস টাইম, নট টাইম ভার্সেস পজিশন। এমসিকিউতে কিন্তু এরকম অপশন দিবে যে উইচ অফ দ্য ফলোইং ইজ ভেলোসিটি, পজিশন ভার্সেস টাইম স্লোপ, টাইম ভার্সেস পজিশন স্লোপ, ফোর্স ভার্সেস টাইম স্লোপ, আরো কিছু একটা। অ্যান্সার কি হবে, পজিশন ভার্সেস টাইম গ্রাফের যে স্লোপ সেটা হচ্ছে ভেলোসিটি। আরো কি টাইপের এমসিকিউ আসতে পারে, ধরো তোমাকে বলতে পারে যে এই হচ্ছে গিয়ে টি সেকেন্ড এক্সিস, এই হচ্ছে গিয়ে আমাদের জন্য এক্স মিটার, এবং যে গ্রাফটা একা দিচ্ছে, গ্রাফটা মনে করে এরকম বলে দিচ্ছে এটা 45 ডিগ্রি। কোয়েশ্চেন করবে ফিগার আউট দ্য ভেলোসিটি, ফাইন্ড আউট দ্য ভেলোসিটি। ইয়েস, আমরা লিখবো যদি এটা এমসিকিউ তে আসে তাহলে v ইকুয়ালস টু tan 45, tan 45 মানে কত, 1 ইউনিট কি হবে, কজ এখানে x কত আছে মিটার, s কত আছে সেকেন্ড, সো মিটার 1 মিটার পার সেকেন্ড হতে পারে, বা 100 সেন্টিমিটার পার সেকেন্ড, মানে অপশনে থাকতে পারে। ধরো 1 মিটার পার সেকেন্ড অপশনে নাই, তখন 100 সেন্টিমিটার পার সেকেন্ড হচ্ছে তোমার জন্য বেস্ট অ্যান্সার। বুঝতে পারছো? এরকম টাইপের এমসিকিউ গ্রাফ থেকে আসতে পারে। মানে এখান থেকে আসলে অনেক কিছু পেঁচানোর আছে, ভালো মতো পেঁচানোর আছে। এবং আরেকটা জিনিস দেখাই, লাস্ট জিনিস আজকে টপিকে, সেটা হচ্ছে গিয়ে আমরা দেখলাম এতক্ষণ ধরে যে গ্রাফ আঁকার পর tan থিটা gives us velocity,
এবং tan থিটা ইকুয়ালস টু কত s বাই টি। গ্রাফ আইকা ট্রায়াঙ্গেল এবিসি থেকে বলতে পারি না? এই লাইন থেকে আমি তাহলে s ইকুয়ালস টু কি vt বলতে পারি, কারণ v ইউনিফর্ম ভেলোসিটি। আমরা তো শুরুতেই বলছিলাম কেস 1 কি ইউনিফর্ম মোশনের জন্য না, ইউনিফর্ম মোশনের ভেলোসিটি কি ইউনিফর্ম থাকে না? এক্স্যাক্টলি। সো গ্রাফ থেকে আমরা s ইকুয়ালস টু vt ফর্মুলা কি ডিরাইভ করতে পারবো? এটা কিন্তু ডি এর জন্য অনেক সময় আসে, যে ডিরাইভ দা, হ্যাঁ আগে এই যে গ্রাফটা আঁকবা, এই যে কেস 1 এর গ্রাফটা আঁকবা, তারপর তুমি টি আই দিবা, টিএফ দিবা, টিএফ দেওয়ার পর ট্রায়াঙ্গেল এবিসি হবে। মানে এতক্ষণ ধরে যা করছি তাই করবা। জি। হুম। এইটুকু বা এইটুকু এক্স এফ মানে কি জিরো থেকে পুরো উপরে, দেখো এক্স এফ মানে হচ্ছে জিরো থেকে এই এক্স এফ পর্যন্ত, তাই না? আর এক্স আই মানে কি জিরো থেকে এই এক্স আই পর্যন্ত। তা তুমি এই বড় লাল লাইন থেকে ছোট লাল লাইনটা বাদ দিলে কতটুকু থাকে? এই গ্যাপটুকু থাকে না? বুঝতে পারছো? তো গ্রাফিক এরকম প্রশ্ন কিন্তু আসে যে প্রুভ দ্যাট ইজ ইকুয়াল টু বিটি ইন গ্রাফিক্যাল মেথড। না এতক্ষণ ধরে যা এক্সপ্লেইন করছি তা করবো। যদি ভুলে যাই তাহলে লাকি, তোমরা আজকে থেকে এই ক্লাসটা ইউটিউবে পেয়ে যাবে ইনশাআল্লাহ।